হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে ম্যাথের 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের একটি সেট করাবো। এটি সেট নাম্বার 3। এর আগেও দুটো সেট করানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই সেটটি আপকামিং ডাব্লিউবিপিএসআই এক্সাম এবং ডাব্লিউবি কনস্টেবল এক্সাম দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখবে, চেষ্টা করবে ভিডিওটি পজ করে প্রতিটি অঙ্ক আগে নিজে সলভ করার, তারপরে আমি কিভাবে সলভ করছি সেটা দেখার। ঠিক আছে? তাহলে তোমাদের বেশি উপকার হবে। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলা আছে, যে সংখ্যাটি 39, 52 ও 60 দ্বারা ভাগ করলে যথাক্রমে 30, 43 ও 51 অবশিষ্ট থাকে, সংখ্যাটি কত? তার মানে নির্ণয় করতে হবে সংখ্যাটি। ঠিক আছে, আগে আমি দেখে নিই সংখ্যা আর এই ভাগশেষের মধ্যে গ্যাপ কত। 39 মাইনাস 30, এই গ্যাপটা কত? 9। ঠিক আছে, আবার 52 মাইনাস 43, এই গ্যাপটা কত? 9। আর 60 মাইনাস 51, এই গ্যাপটা কত? না, এটাও 9। ঠিক আছে, তাহলে তিনটে গ্যাপই হলো 9। এবার আমি এখানে কি করব, যেহেতু গ্যাপ সমান আছে অসুবিধা নেই, আমি কি করব, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের এলসিএম বের করব। ঠিক আছে, এলসিএম 39, 52 অ্যান্ড 60, এই সংখ্যাগুলোর এলসিএম বের করব। এলসিএম কী করে বের করব? 39 মানে এখানে কত আছে? 3 ইন্টু 13, 52 মানে 4 ইন্টু 13, তারপরে 13 তো নিয়েই নিয়েছি, তাহলে শুধু 4 নেবো। 60 মানে এখানে 4 আর 3 12তে নিয়ে নিয়েছি, 5 12 60, তাহলে আর 5 নিলে হয়ে যাবে এলসিএম। তাহলে এলসিএম কত হচ্ছে? 3 13 39 আর 4 5 20, 39 ইন্টু 20, 39 ইন্টু 2 হলো 78, মানে 780, এটা হয়ে যাবে এলসিএম। ঠিক আছে, এখন বলেছে সংখ্যাটি কত হবে, তাই তো? তাহলে 780 এমন একটি সংখ্যা যেটা দ্বারা 39, 52 এবং 60 তিনটে দ্বারাই ভাগ যায়, মানে যেটা ভাগ করা যায়। ঠিক আছে, আমাকে এখন কি করতে হবে? এমন একটি সংখ্যা বের করতে হবে যাতে ভাগ করলে এইগুলো অবশিষ্ট থাকে। এবার এই ডিফারেন্সটা কত? 9 করে সব ক্ষেত্রে ডিফারেন্স আসছে, তাহলে আমি কি করব, এই 780 থেকে 9 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 771। তাহলে 771 হবে সেই সংখ্যা যেটাকে এইটা এটা এবং এটা দ্বারা ভাগ করলে যথাক্রমে এটা এটা এটাও অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, এর মধ্যে কোনটি বৃহত্তম? এখানে হলো কিউব রুট অফ 5, ফোর্থ রুট অফ 6, সিক্স রুট অফ 12, 12 রুট অফ 276। ঠিক আছে, আমাকে কি করতে হবে, এই পাওয়ারে 1/3, 1/4, 1/6, 1/12 আছে, তো এগুলোকে আমাকে সমান করতে হবে। এইটা মানে কি দেওয়া আছে আগে তাই বলো। এটা মানে যে পাওয়ারে 1/3, এটা মানে কত আছে? 6 টু দি পাওয়ার পাওয়ারে 1/4। এটা মানে কি আছে? 12 টু দি পাওয়ার পাওয়ারে 1/6। এটা মানে কি আছে? পাওয়ারে 276 টু দি পাওয়ার 1/12। এবার আমাকে কী করতে হবে, পাওয়ারে সব সেম করতে হবে, তাই না? পাওয়ারে সেম করলে সলভ করতে পারবো তাড়াতাড়ি। এইবার আমি যদি এখানে 1/3টাকে যদি 1/12 করতে চাই পাওয়ারে, তাহলে আমি এরকম একটা লিখতে পারবো, 5 টু দি পাওয়ার 4 ইন টু দি পাওয়ার 4/3, সরি 4/3 না, 1/12। ঠিক আছে, পাওয়ারে ওপর নিচে 4 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, তাহলে পাওয়ার নিচে ওপরে 4 দিয়ে গুণ করলে এই 4টা যদি ওপরে আমি পাওয়ারে গুণ করে দিই, তাহলে 4/12 মানেই তো 1/3, তাই না? তাহলে এইবার সিমিলারলি এইগুলোকেও তাই করো, 6 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1/12, 3/12 মানে কত? 1/4। সিমিলারলি এটাও তাই করো, 12 স্কোয়ার টু দি পাওয়ার 1/12, এইটা মানে 1/6। এবার দেখো সবার পাওয়ারে সেম, 1/12, 1/12, 1/12, 1/12। এইবার যার ভেতরে বড় থাকবে সেই বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 4 মানে কত? 5 4বার গুণ, 5 4বার গুণ করলে কত হয়? 625। তাহলে 625 টু দি পাওয়ার 1/12, তাই তো? আর এটা হলো 6-এর কিউব মানে কত? 216, 216 টু দি পাওয়ার 1/12। আর এটা 12-এর স্কোয়ার মানে কত? 144 টু দি পাওয়ার 1/12, তাই তো? তাহলে 625 টু দি পাওয়ার 1/12, 216 টু দি পাওয়ার 1/12, 276 টু দি পাওয়ার 1/12 আর 144 টু দি পাওয়ার 1/12। তাহলে কোনটার মান বড় হবে? অবভিয়াসলি 625 টু দি পাওয়ার 1/12 মান বড় হবে।
তাহলে এর মধ্যে কোনটি বৃহত্তম বলবো? প্রথমটি বৃহত্তম, মানে অপশান এ হবে কারেক্ট। বোঝা গেল? পাওয়ার সেম করতে হবে, পাওয়ার সেম করলে ভেতরে যেটা বড় থাকবে সেটা বড় হয়ে যাবে। নেক্সট, রামের আয় 45,000 টাকা এবং ব্যয় 33,000 টাকা, তার আয় 20% এবং ব্যয় 12% বৃদ্ধি পেলে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, তাহলে আগে সঞ্চয় ছিল কত? 45 মাইনাস 33, 12,000 টাকা। ঠিক আছে, এখন তার আয় বেড়ে গেছে 20%। 20% মানে কত টাকা বেড়েছে? 45,000-এর 20% কত? 45,000-এর 10% কত? 4,500। তাহলে 20% কত? 9,000। তাহলে আয় বেড়েছে 9,000 টাকা। আর ব্যয় আগে ছিল 3300 টাকা, এখন 12% বৃদ্ধি পেয়েছে। তা 3300 12% কী করে বের করবো? 3300 বলছি কেন, সরি 33,000। 33,000-এর 12% মানে কত? 3 বারং 36, 6 হাতে 3, 3 বারং 36, 37, 39, তাই তো? মানে 3,960 টাকা। আগে আয় ছিল যা, তার থেকে আয় 9,000 টাকা বেড়েছে, আর আগে যা সেভিংস ছিল তার থেকে, এই ব্যয় ছিল তার থেকে 3960 টাকা ব্যয় বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে সঞ্চয় কত বেড়েছে ওভারঅল? তাই তো, ওভারঅল সঞ্চয় করছে, আগে 12,000 টাকা সঞ্চয় হতো, এখন কী হবে? 45,000 প্লাস 9,000, এটা হয়ে যাবে আয়। 45,000 প্লাস 9,000 হয়ে যাবে আয়। আর এখন ব্যয় কত হবে? 33,000 প্লাস 3960, এটা হবে ব্যয়। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে এই 12,000 তো থাকবেই, 45,000 মাইনাস 33,000 করলে 12,000 তো থাকবেই, তার সাথে 9,000 থেকে এটা বাদ যাবে এক্সট্রা। কত হবে? 6, 4 দাও 10, হাতে 1, 9 এর 10, 0, 4, 5, 5,040 টাকা। ঠিক আছে, এইটা এক্সট্রা 12,000 টাকা তো সঞ্চয় করছেই, তার সঙ্গে এখন এক্সট্রা এইটা সঞ্চয় করছে। তাহলে 5,040 টাকা সঞ্চয় করছে কত সঞ্চয়ের উপরে, মানে কতর উপরে? 12,000-এর উপরে। আগে তো 12,000 সঞ্চয় করতো, এখন 5,040 সঞ্চয় করছে। তাহলে 5,040 সঞ্চয় করছে কতর উপরে? 12,000-এর উপরে। তাহলে পার্সেন্টেজে কত সেটা বের করলে হয়ে যাবে। 0 0 কাটা, একটা 0 দিয়ে এখানে কাটা, 12 দিয়ে 504-কে ভাগ করো। 12 দিয়ে 504-কে ভাগ করলে কত হয়? 4 12 48, 2 24, 12 2 24, 42। তাহলে কত হবে অ্যান্সার? 42%। বোঝা গেল? তাহলে আগে সঞ্চয় ছিল 12,000, এখন সঞ্চয় কত হবে? 12,000 তো সঞ্চয় আছেই, তারপরে এক্সট্রা যে আয় আর এক্সট্রা যে ব্যয়, সেই গ্যাপটা বের করব, সেটাই হয়ে যাবে এক্সট্রা সঞ্চয়। সেই এক্সট্রা সঞ্চয় আগের সঞ্চয়ের কত পার্সেন্ট বার করলে হয়ে যাবে। নেক্সট, পরেরটা কী আছে? যদি 3x মাইনাস 1/2x ইকুয়ালস টু 4 হয় তাহলে এটার মান কত? ঠিক আছে, এখানে দেখো 3x আছে, আর এখানে 1/2x আছে, আবার এখানে 4x স্কোয়ার আছে, আর এখানে 1/9x আছে। তাহলে 3x এর জায়গায় যদি 2x হতো, আর এখানে যদি 2x এর জায়গায় 3x হতো, তাহলে স্কোয়ার করলে ডাইরেক্ট চলে আসতো। তাহলে আগে সেটা বানিয়ে নিই। ঠিক আছে, তাহলে কী আছে? 3x মাইনাস 1/2x ইকুয়ালস টু 4। এবার আমি কী করবো? উভয় পাশে কত দিয়ে গুণ করবো? 2/3 দিয়ে গুণ করবো। এখানেও 2/3 দিয়ে গুণ করবো। এবার 2/3 দিয়ে গুণ করলে কী হবে? 3 3 কেটে যাবে, আলটিমেটলি কী হবে? 2x মাইনাস 2 2 কেটে যাবে, কী হবে? 1/3x। আর এখানে কত হবে? 4 2 8/3। এইবার দেখো, এইবার এটা আনা সহজ। এবার কী করবো? উভয় পক্ষে বর্গ করে দেবো, এপাশেও স্কোয়ার করে দেবো, এপাশেও স্কোয়ার করে দেবো। এবার a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। 2 ইন্টু এ মানে কত? 2x, বি মানে কত? 1/3x ইকুয়ালস টু, এটা মানে কত? 64/9, তাই তো? তাহলে আমার এসে গেল এটা 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার, এটা এসে গেল, তাই না? এটি ইকুয়ালস টু কত হবে? 64/9 তো এখানে আছেই, আর এখানে এক্স এক্স কাটা যাবে। তাহলে এখানে কত আছে? 2 2 4/3 মাইনাস 4/3 এপাশে আসলে হবে প্লাস 4/3। এটা হিসাব করে দেখলেই হয়ে যাবে। এটা হিসাব করলে কত হবে? এখানে 9 বানাতে হবে, নিচে 3 3 9 মানে উপরে কত? 3 4 12। তো 64 আর 12 যোগ করলে কত হয়? 76। 76/9 হবে অ্যান্সার। অপশানে কি আছে? আছে, অপশান নাম্বার ডি। নেক্সট, পরেরটা কি আছে? একটি বৃত্তের পরিধি আয়তক্ষেত্রের পরিসীমা একই। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। আর আয়তক্ষেত্রের পরিসীমা
2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন যদি আয়তক্ষেত্রের বাহু 15 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হয় তাহলে 15 আর 7 22, 22 দুগুণ 44, এটা বলে দেওয়া আছে 44। ওই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। তার মানে আগে আমাকে আরটা বের করতে হবে, আরটা আমি এখান থেকে পেয়ে যাবো 2 ইন্টু, আচ্ছা পায়ের মান কত? 22/7 ইন্টু আর, তাহলে 22 দুগুণ 44 কেটে যাবে একেবারে, তাহলে আর ইকোয়ালস টু কত? 7 হয়ে গেল। এর পাই আর স্কোয়ার বার করলেই হয়ে যাবে। এগুলো জানো তো, বার করা লাগে না। পাই আর স্কোয়ার তো ক্ষেত্রফল, অপশান দেখেই করা যায়। পাই মানে কত? 22/7, 22/7 মানে কি? এখানে 11 আছে না, 2 ইন্টু 11 আছে না, তাহলে অ্যান্সার অবশ্যই 11-র মাল্টিপল হবে। যারা 11-র মাল্টিপল কী করে বের করতে হয় ওই জানে, তারা দেখবে চাইলে এটা অপশান দিয়ে করতে পারে। 5 আর 1 6, 6 4, এটা কত? 4 আর 1 5, 5 মাইনাস 4 করলে 1 হয়, 4 আর 1 5, 5 মাইনাস 5 করলে 0 হয়। দেখবি এটাই উত্তর হবে। আমি তাও চেক করে দেখাচ্ছি। 6 আর 1 7, 7 মাইনাস 5 করলে 2 হয়, হবে না। দেখবে সিটাই উত্তর হবে, আমি তাও করে দেখাচ্ছি, ঠিক আছে? পাই আর স্কোয়ার মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত পেলাম? 7, তাহলে 2 আর 7 গুণ করে দেবো, 7 7 কাটা যাবে, 22 ইন্টু 7 করলে 154 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এটাই হবে অ্যান্সার। চাইলে 11-র মাল্টিপল চেক করতে পারো, অপশান দিকে অঙ্ক হয়ে যাবে। নেক্সট কী বলা আছে? 29টি পর্যবেক্ষণের গড় 40, প্রথম 15টি পর্যবেক্ষণের গড় 38, শেষ 15টি পর্যবেক্ষণের গড় 45, তাহলে 15তম পর্যবেক্ষণটি কত হবে? এটা এমনি ক্যালকুলেশন করেও করা যায়। কীভাবে করা যাবে? 29 ইন্টু 40 করতে হবে, তাহলে টোটাল সমষ্টি বেরিয়ে যাবে, তাই তো? এইবার আবার 15 ইন্টু 38 একবার করতে হবে, আর 15 ইন্টু 45 একবার করতে হবে, তারপরে এই দুটো যোগ করে ওই 29 ইন্টু 40 টোটাল সমষ্টির থেকে বাদ দিলেই 15তম সংখ্যাটি বেরিয়ে যাবে। যেহেতু 15তম সংখ্যা 2বার যোগ করছি, তাহলে বেরিয়ে যাবে। আর একটা কীভাবে করা যায় দেখো, এটি গড় থেকে কত কম? 2 কম, তাহলে প্রথম 15টি পর্যবেক্ষণ গড় থেকে 2 কম, তাহলে প্রথম 15টি পর্যবেক্ষণের টোটাল কত কম হচ্ছে? 15 দুগুণে 30 কম হচ্ছে। পরের 15টি পর্যবেক্ষণ 45, মানে গড় থেকে 5 বেশি, তাহলে টোটালে কত বেশি হচ্ছে? 5 75 বেশি হচ্ছে। তাহলে এই টোটালের ডিফারেন্সটা কত আসছে? তাহলে কত হচ্ছে এটা? 45 প্লাস 45, তাই তো? তাহলে এখান থেকে কী বলা যায়, যে যেহেতু 29টি পর্যবেক্ষণের গড় 40, তাহলে 15তম সংখ্যাটাই 40 তো হবেই, তাছাড়া আর কত হবে? তাছাড়া আর 45 এক্সট্রা হবে, কেননা 15তম সংখ্যাটা 2বার যোগ করা হয়েছে বলেই টোটালে আমাকে 45 এক্সট্রা হয়ে যাচ্ছে। এটা যদি 0 হতো, ধরো এখানে -30 এখানে +30 হতো, এটা যদি 0 হতো তাহলে 15তম পর্যবেক্ষণ কত হতো? যেটা অ্যাভারেজ সেটাই হতো, কিন্তু 0 তো হচ্ছে না, +45 হচ্ছে, মানে টোটাল সমষ্টিও 45 বাড়িয়ে দিচ্ছে। সেটা কীভাবে সম্ভব? তার গড় যে মানটা সেটা তো তার কাছে আছেই, প্লাস তার কাছে 45 মান বেশি আছে, মানে 15তম সংখ্যাটি নিশ্চয়ই 85, সেই জন্য এই 45 যেটা বেশি আছে গড়ের থেকে, সেইটা এখানে আর এখানে মিলে টোটালে মিলে 45 বাড়িয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে কি? 85। নেক্সট, চিনির দাম 20% কম হলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি বেশি চিনি পায়, ঠিক আছে? চিনির প্রতি কেজির আসল দাম কত? ভালো অঙ্ক। তাহলে চিনির দাম 20% কম হচ্ছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে আগে ছিল 5, এখন 1 টাকা কমে এখন প্রাইস হচ্ছে কত? 4, ঠিক আছে? এটা হলো প্রাইসের অনুপাত 5:4। তাহলে যদি টাকার পরিমাণ সেম থাকে, ধরো 160 টাকা হোক বা 100 টাকা হোক বা 200 টাকা হোক, যাই হোক না কেন, প্রাইস আর কতটা আমি অনুপাতে পাচ্ছি বা কোয়ান্টিটি যারে বলে, কত অ্যামাউন্ট পাচ্ছি, সেটা গুণ সেটা রেশিও কী হয়? সবসময় উল্টো হয়ে যায়, তাই তো? মানে আগে যদি আমি 5 টাকা প্রতি কিলোই কিনতাম, তখন আমি 4 কিলো পেতাম। এখন যদি 4 টাকা প্রতি কিলো দাম হয়, আমি এখন 5 কিলো পাবো। এইটাই হয়ে যাবে কোয়ান্টিটির রেশিও, ঠিক আছে? তাহলে কত কিলো বেশি পাচ্ছি বলা আছে? 2.5 কিলো বেশি পাচ্ছি। আর এখানে আমার কোয়ান্টিটির গ্যাপ কত? 1, তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত? 2.5 কিলো, ঠিক আছে? তাহলে 4 ইউনিট ইকুয়ালস টু কত হবে? 4 দুগুণ 8, 4 আর 2 কত হয়? 10 কিলো। তাহলে আগে আমি পাচ্ছিলাম 10 কিলো, এখন আমি পাচ্ছি কত কিলো? 10 কিলো প্লাস 2.5 কিলো, ঠিক আছে? তাহলে 160 টাকায় 10 কিলো পাচ্ছিলাম মানে কত? 160 টাকায় 10 কিলো পাচ্ছিলাম মানে কত? প্রতি কিলোর মূল্য কত? নিশ্চয়ই 16 টাকা করে, 16 টাকা পার কিলো। সেই জন্যই তো 160 টাকায় 10 কিলো মাল আমি নিতে পারছিলাম। বোঝা গেল? তাহলে অ্যান্সার হবে কি? বি। নেক্সট, পরেরটা কী আছে?
60 লিটার জল ও দুধের একটি মিশ্রণে 40% দুধ থাকে, ঠিক আছে। তাহলে কত পরিমাণ দুধ মেশাতে হবে যাতে মিশ্রণে 60% দুধ থাকে? আচ্ছা, যেটা মেশাতে হবে সেটা আমি হিসাব করব না, ঠিক আছে, যেটা আছে সেটা আমি হিসাব করব। কেন হিসাব করব সেটা? কেননা পার্সেন্টেজ চেঞ্জ হয়, ঠিক আছে। যেহেতু আমি বাইরে থেকে কিছু মেশাচ্ছি, সুতরাং পার্সেন্টেজ চেঞ্জ হয়, কিন্তু ভলিউম বা আয়তনটা কি চেঞ্জ হয়? ধরো 60 লিটার জল ও দুধের মিশ্রণে 40% দুধ আছে, তার মানে নিশ্চয়ই 60% জল আছে। 60% কত? 60-এর 60% কত হয় বলো? 36 লিটার। তাহলে 36 লিটার তো ওতে জল আছেই আগে থেকেই, ঠিক আছে। এখন কত পরিমাণ দুধ মেশাতে হবে যাতে মিশ্রণে 60% দুধ থাকে? তাহলে বাইরে থেকে আমি কি মেশাচ্ছি? দুধ মেশাচ্ছি। দুধ মেশালে হয়তো মিশ্রণটা কী হয়ে গেল, আর একটু ঘন হয়ে গেল, ঠিকই, কিন্তু এই যে 36 লিটার জল, এটা তো আর চেঞ্জ হবে না, কারণ জলের ভলিউম বা অ্যামাউন্ট যেটা, কোয়ান্টিটি যেটা, সেটা তো সেমই থাকবে, ঠিক আছে। তাহলে আমি সেইটা হিসাব করব যে আগে 36 লিটার জল ছিল, এখন 60% দুধ থাকে, মানে কত? এখন 40% নিশ্চয়ই জল থাকে, তাই তো। তাহলে কতর 40% ইকুয়ালস টু 36 লিটার হবে, সেটা বের করলে হয়ে যাবে। ধরো এক্সের 40% ইকুয়ালস টু 36 লিটার যদি হয়, তাহলে এক্সের ভ্যালু কত সেটা বের করতে হবে। এটা হিসাব করলে কত হবে? এক্স ইকুয়াল টু কত হবে? 4/100, 0 কেটে গেলে 4 দিয়ে কাটলে 9, মানে হবে এক্স ইকুয়াল টু কত হবে? 90 লিটার হবে। তারপরে 90 লিটার 40% 36, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো, ধরো এখন টোটাল মিশ্রণ হলো 90 লিটার, তাহলে 90 লিটারে 40% করলেও সেই 36 লিটার হয়, আবার 60 লিটারের 60% করলেও 36 লিটার হয়। তার মানে জলের কোয়ান্টিটি সেমই থাকে। বুঝতে পারছি এখানে আমি কী করলাম? যেহেতু দুধ মেশানো হচ্ছে, আমি জলটাকে ধরলাম, টার্গেট করলাম, আর জলের যে কোয়ান্টিটি, ইনিশিয়াল কোয়ান্টিটি আর ফাইনাল কোয়ান্টিটি বা ভলিউম যেটাকে বলি, কোয়ান্টিটি মানে ধরো পরিমাপ, তাই তো, সেটা সেম থাকবে। তাহলে এখন 90 লিটার, তাহলে আগে ছিল কত মিশ্রণ? 60 লিটার। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে কত লিটার মেশানো হয়েছে? তাই 90 লিটার মিশ্রণ তৈরি হয়েছে। নিশ্চয়ই 30 লিটার বাইরে থেকে মিশ্রণ কিছু একটা মেশানো হয়েছে, তাই তো। তাহলেই তো মিশ্রণটা 90 লিটার হয়ে গেল 60-এর থেকে। তাহলে আমি অ্যান্সারে কী বলবো? যে 30 লিটার দুধ মেশানো হয়েছে। বোঝা গেল বেসিক কনসেপ্ট? যেটা মেশাতে হবে সেটা আমি হিসাব করব না, যেটা থাকবে তার আয়তন দুটো ইকুয়াল করে দেবো, হয়ে যাবে। নেক্সট, পরেরটা কী আছে? প্রদত্ত রাশিটির মান নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো, a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে কী লেখা যায়? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 টু দি পাওয়ার a প্লাস 4 আছে, 4 টু দি পাওয়ার a প্লাস 2 আছে, 4 টু দি পাওয়ার a আছে, 4 টু দি পাওয়ার a আছে নিচে। তাহলে এখানে আমি এটা কী লিখতে পারি? 4 টু দি পাওয়ার a ইন্টু 4 টু দি পাওয়ার 4। সিমিলারলি এটাও কী লিখতে পারি? 4 টু দি পাওয়ার a ইন্টু 4 টু দি পাওয়ার 2। তাহলে যদি 4 টু দি পাওয়ার a কমন নিই সব জায়গার থেকে, তাহলে কী হয়? 4 টু দি পাওয়ার a উপর নিচে কাটা যাবে না? তাহলে 4 টু দি পাওয়ার a যদি ওপর নিচে কাটা যায়, তাহলে কী পড়ে থাকবে? 4 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 4 টু দি পাওয়ার 2, আর নিচে কী পড়ে থাকবে? 4 টু দি পাওয়ার a তো কমন গিয়েছে, মানে ওটা কাটাকাটি গিয়েছে 15 আর 2a স্কোয়ার, বুঝা গেল? এবার এইটা হিসাব করলে হয়ে যাবে। এবার 4 টু দি পাওয়ার 4 মানে কত? 4 4 16, 16 16 256, 256 মাইনাস 5 ইন্টু 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 4 16, 5 16 80 বাই 15 মাইনাস 2 2 4 করলে কত হয়? 15 মাইনাস 4 11। এই 256 থেকে 80 বাদ দাও, 6 7 দাও 15, 176/11, 176/11 মানে কত? 16। তাহলে অ্যান্সার হবে কত? এ। বুঝা গেল? নেক্সট, একটি চোঙের উচ্চতা 20 সেন্টিমিটার, এর পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1760 বর্গ সেমি, এর আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে সূত্র জানতে হবে তোমার। এটি একটি চোঙ, পার্শ্বীয় ক্ষেত্রফল মানে কি, কোনটার কথা বলা আছে? এই পার্শ্বীয়টা বলা হয়েছে, ঠিক আছে। এর সূত্র কী হয়? 2πr, প্রথমে পরিধি হয় ইন্টু এইচ, ঠিক আছে। এইটা কত বলা আছে? 1760। আর কি বলে দেওয়া আছে? উচ্চতা, এই এইচ ইকুয়ালস টু কত বলা আছে? 20 সেন্টিমিটার। তাহলে আমাকে আগে আরটা বের করে নিতে হবে আয়তন বার করতে গেলে, কারণ আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পায়ের স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। সিমিলারলি, আচ্ছা তোমরাও দেখো এই অঙ্কটাই কি করতে পারবে? অপশান থেকে করতে পারবে, যদি এখানে একটাই 11-এর মাল্টিপল থাকে। কেন? কারণ আমি কি বলেছি, আয়তনের সূত্রে কী আছে? পাই আছে, পাই মানে কত আছে? 22 আছে, 22 মানে এর মধ্যে কত আছে? 11 আছে। তাহলে উত্তর নিশ্চয়ই 11-এর মাল্টিপল হবে। তাহলে আমি ফার্স্টে চেক করে দেখব যে কটা 11-এর মাল্টিপল আছে।
2 0 আর 1 হলে হয়তো 3, 3-এর থেকে 5 বাদ দিলে হবে না, 0, 3 আর 2 5 আর 6, 6-এর থেকে 2 বাদ দিলে হবে না, 3 আর 2 5 আর 6, 6 আর এখানে 2 হবে না, 3 আর 4 আর এখানে 2 আর 2 4, তাহলে এই একটাই আছে 11-এর মাল্টিপল, এইটাই হবে আমার অ্যান্সার। তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখবে, এখানে এইচের জায়গায় 20 বসিয়ে দেবে, বসিয়ে আর এর মান নির্ণয় করবে, তারপরে এখানে আর এর মান বসিয়ে দেবে, আর এইচের মান বসিয়ে দেবে, দেখবে এটাই উত্তর আসবে, কারণ 11-এর মাল্টিপল একটাই আছে। ঠিক আছে, এইভাবে পরীক্ষার হলে তোমাদের সময় বাঁচাতে হবে, অঙ্ক মানে ক্যালকুলেশন না করেও কীভাবে দ্রুত করে আসা যায়। নেক্সট কী বলা আছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 14 এবং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়ালস টু 98 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে কত? ঠিক আছে, তাহলে এর একটা সূত্র আছে, সেটা আমরা লিখব। ঠিক আছে, এর সূত্র কী আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সূত্র কী আছে, a প্লাস বি প্লাস সি ইন্টু কী আছে, তিনটের মোট সূত্র আছে। ঠিক আছে, এখন আমাকে কোন সূত্রটা কাজে লাগাতে হবে সেটা এই দেখে বুঝতে হবে। আমার যেহেতু এইটার মান চেয়েছে, আমার কোনটা কাজে লাগাতে হবে, এখানে এই সূত্রটা কাজে লাগবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এই সূত্রটা কাজে লাগবে এখানে। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়ালস টু কত বলা আছে, 98, তাহলে 98 ইন্টু 2 করলে কত হবে, 196। ঠিক আছে, ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সির মান কত, 14। আচ্ছা, এখানে কী বের করতে হবে, 3, এইটার মান আমাকে বের করতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটাকে আমি ধরে নিলাম এক্স, বারবার না লিখে এক্স ধরে নিলাম। আর এটা কী আছে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে কত, 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে কত, 196। হ্যাঁ, যাই হোক আমি এরকমভাবে লিখলাম। আচ্ছা, 196 14 দিয়ে কাটলে কত হবে, 14। ঠিক আছে, তাহলে এবার কী হবে, 3xটাকে আমি যদি এপাশে রেখে দিই, তাহলে 14 প্লাস এই পাশের 14 ইন্টু 14 পাশে গিয়ে যোগ হয়ে যাবে 196, তাহলে 196 প্লাস 14 করলে কত হবে, এটা 210। তাহলে এক্সের ভ্যালু কত হবে, 210/3 মানে কত, 70। আশা করছি বুঝতে পেরেছো। এর তিনটে সূত্র আছে, হ্যাঁ, এই তিনটে সূত্র মুখস্থ করে নেবে, কোনটা দিয়ে দেবে আর কোনটার মান বের করতে দেবে কোশ্চেন দিকে বুঝতে হবে, পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এবার আসতেই পারে। নেক্সট, একজন পুরুষ এবং 4 জন মহিলা একটি কাজ করতে পারেন 65/4 দিনে, 3 জন পুরুষ এবং 4 জন মহিলা কাজটি করতে পারেন 13/2 দিনে, কত দিনে, 13 জন মহিলা কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি যদি এম এবং একজন মহিলার এফিসিয়েন্সি যদি ডাব্লু হয়, বা ফিমেল তো এফ হয়, তাহলে কি বলা আছে, 1 মেল প্লাস 4 ফিমেল ইকুয়ালস, এরা করতে পারে সে কাজটি কত দিনে, 65/4 দিনে। সেম কাজ মানে ইকুয়াল দিয়ে দেবো, 3 জন পুরুষ 3 মেল প্লাস 4 ফিমেল কত দিনে করতে পারে, 13/2 দিনে করতে পারে। এখান থেকে মেল আর ফিমেলের মধ্যে কী সম্পর্ক সেটা বের করে নেবো, কাটাকুটি করবো ফার্স্টে, 13 দিয়ে কাটলে 5 × 65, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, তাহলে 5 দিয়ে গুণ করে দিলে এখানে কী হবে, 5m প্লাস 20f, আর এদিকে 2 দিয়ে গুণ করে দিলে 3 × 6m 8f, তাহলে এখান থেকে কী পাবো, 5 থেকে 6 বাদ দিলে m, একটা m ইকুয়ালস টু 20 - 8 মানে 12f। তাহলে মেল বাই ফিমেল এই রেশিওটা কত হচ্ছে, 12/1, মানে একটা মেলের এফিসিয়েন্সি যদি 12 হয়, একটা ফিমেলের এফিসিয়েন্সি 1। ঠিক আছে, এবার কি বলেছে যে 13 জন মহিলা কাজটি কতদিনে সম্পন্ন করবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাহলে এবার যে কোনো একটা আমি বসিয়ে দেবো টোটাল কাজ বের করার জন্য। মেলের এফিসিয়েন্সি কত, 12, তাহলে 12 প্লাস ফিমেলের এফিসিয়েন্সি কত, 1 4 ইন্টু 65/4 ডিভাইডেড বাই, এখন এই কাজটি কতজন করবে, 13 জন মহিলার এফিসিয়েন্সি 1, তাহলে 13 × 1 মানে 13, তাহলে এইটার মান বের করতে হবে, হয়ে যাবে 12 আর 4 16, 16/13 ইন্টু 65/4, এটা করলে হয়ে যাবে। 13 দিয়ে 65 কাটলে 5 × 65, 4 দিয়ে 16 কাটলে 4 দিয়ে 16, 4 × 5 = 20, তার মানে অ্যান্সার হবে কত, 20 দিন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কী বলা আছে, পাইপ এক্স
একটি ট্যাঙ্ক 60 ঘন্টায় পূর্ণ করে, পাইপ ওয়াই ট্যাঙ্কটি 72 ঘন্টায় পূর্ণ করে, উভয় পাইপ 20 ঘন্টা খোলা হলে ট্যাঙ্কের কত অংশ খালি থাকবে? ঠিক আছে, এক্স ওয়াই 60 72, এলসিএম কত হবে? 12, 5 12 60, 6 12 72, এটা হবে এলসিএম। তাহলে এটা 60 দিয়ে ভাগ করলে কত হয়? 6, এটা 60 দিয়ে 72 দিয়ে ভাগ করলে কত হয়? 5, তাই তো? তার মানে দুজন একসাথে চললে 11 ইউনিট করে পূর্ণ করবে। ঠিক আছে, কতক্ষণ চালানো বলা হয়েছে? 20 ঘন্টা। তাহলে 20 × 11 মানে কত? 220 ইউনিট ভরে যাবে। টোটাল ইউনিট কত? 5 ছক 30, 3 12 36, মানে 360 টোটাল ইউনিট। আর 20 ঘন্টা চললে 220 ইউনিট ভরে যাবে। তাহলে কত খালি থাকবে? বিয়োগ করলে হয়ে গেল 140 ইউনিট খালি থাকবে। কতর মধ্যে খালি থাকবে? 340-এর মধ্যে, 360-এর মধ্যে 140 খালি থাকবে। তাহলে এটার মান কত বের করলেই হয়ে যাবে? 0 0 কাটা, 7 2 14, 8 2 36, মানে 7/18 অংশ খালি থাকবে। অপশন নম্বর সি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, স্থির জলে একটি নৌকার গতিবেগ 20 কিমি/ঘন্টা। এটি স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যায়, পুনরায় আবার প্রাথমিক বিন্দুতে ফিরে আসে। ভালো কথা। সম্পূর্ণ যাত্রায় এটি 16 ঘন্টা সময় নেয়। স্রোতের বেগ কত? আচ্ছা, নৌকার গতিবেগ যদি 20 হয় আর স্রোতের গতিবেগ যদি আমি ধরে নিই এক্স, তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? 20 + x, আর প্রতিকূলে গতিবেগ কত হবে? 20 - x, তাই তো? তাহলে 150 কিলোমিটার যায় ফার্স্টে 20 + x গতিবেগে, আবার 150 কিলোমিটার ফিরে আসে 20 - x গতিবেগে। টোটাল টাইম কত লাগে? 16 ঘন্টা। এখান থেকে আমাকে এক্সের মান বের করলে হয়ে যাবে। ঠিক আছে, এইবার এখানে আমাকে ট্রিক খাটাতে হবে। কি ট্রিক খাটাতে হবে? আমি এটা সলভ করব না, সলভ করতে গেলে করা যাবে, একটু সময় লাগবে। আমি চেষ্টা করব অপশান থেকে কীভাবে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে করে নেওয়া যায়। ঠিক আছে, যদি এক্সের মান 6 হয় তাহলে এখানে কত হবে? 26, এখানে কত হবে? 14। 150/26 আর 150/14 করলে কোনো দিন 16 আসবে? আসবে না। কেন? কারণ এটা ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে, ডাইরেক্ট কাটাকুটি যাচ্ছে না। আচ্ছা, যদি 4 নিই, 20 + 24 আর 20 + 4 মানে 24, এখানে হবে 24 আর এখানে হবে কত? 16। সিমিলারলি 24 আর 16 দিয়ে কাটাকুটি যাবে না, 150 হবে না। 8 নিলে 28 আর 12, 28 মানে তার মধ্যে কত আছে? 7 আছে, 7 দিয়ে 150 কাটাই যায় না, হবে না। যদি 5 নিই, 20 + 5 25 আর 20 - 5 হবে, এটা হবে, এটা যদি তখন হবে 25, এটা হবে কত? 15। হ্যাঁ, এটা দিয়ে কাটাকুটি যায়। 15 দিয়ে 150-কে কাটলে কত হবে? 10, আর 25-কে 150 দিয়ে কাটলে 6, 25 দিয়ে 150 কাটলে 6 হবে, মানে 16 হয়ে যাবে। তাহলে অ্যান্সার নিশ্চয়ই কত হবে? 5 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, আর চাইলে লসাগু করেও করা যায়, একটু ক্যালকুলেটিভ হবে, এছাড়া কিছু না। নেক্সট, এওবি একটি ব্যবসায় 9:5 অনুপাতে মূলধন নিয়োগ করে। যদি মোট লাভের 10% দান হিসাবে দেওয়া হয় এবং এর অংশ এত হয়, তাহলে মোট লাভ। ঠিক আছে, তাহলে মোট লাভ যদি এক্স হয়, তার 10% দান হিসাবে দেওয়া হয়ে গেছে, মানে 1/10 অংশ দেওয়া হয়ে গেছে। তাহলে রয়েছে কত? আর 9/10। এবার 9/10-এর মধ্যে এর শেয়ার কত? এই অনুযায়ী 9/14 আনুপাতিক ভাগার করতে হয়। এইটার ভ্যালু কত বলা আছে? 29,840। এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, কত দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখো, এটা তো 9 দিয়ে কাটাকুটি যায় না। 8 আর 4 12, 13 14, 14 আর 9 23, 9 দিয়ে কাটা যায় না। ওই জন্য বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা পুরোপুরি কাটাকুটি যাবে না, ফ্র্যাকশানে আসবে, পয়েন্টে আসবে। ক্যালকুলেশন করতে হবে মনে হচ্ছে, একটু কঠিন হয়ে যাবে, করতে হবে। আর কি করা যাবে? তাহলে এক্স ইকুয়ালস টু, আগে তাহলে কোনাকুনি গুণ করে দিই এই দুটো দিয়ে। ঠিক আছে, 14 দিয়ে গুণ করলে 0, 4 14 56, 6 হাতে 5। ঠিক আছে, 8 14 112 আর 5 117, 7 হাতে 11। আচ্ছা, 9 14 126, 126 আর 11 137, 137-এর 7 হাতে 13। 14 2 28 আর 13 38, 39, 41। ঠিক আছে, ইন্টু 10, ইন্টু 10 মানে আরেকটা 0। এইটা বাই 9 নং 81, এইটা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। বোঝা গেল? একটু জটিলই আছে, ক্যালকুলেটিভ, খুবই ক্যালকুলেটিভ। এবার এটা যদি 5 গুণ 5 দিয়ে ভাগ করি, চলো ভাগ করেই দেখা যাক, যখন এসেই গেছে। 41 77600। এখানে অ্যাপ্রক্সিমেশনও কাজে লাগানো যায় না। কেন? কারণ যেহেতু নিকটতম পূর্ণ সংখ্যা বলেছে, এক্স্যাক্ট ভ্যালু বলিনি। ফার্স্টেই 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 8 40। তাহলে এখানে কত নামবে? 12 নামবে। এখানে 7,
তারপরে কত যাবে, 2 দিয়ে যাবে না, আবার 1 দিয়েই যাবে, 81 6 46, ঠিক আছে। তারপরে কত দিয়ে যাবে, তারপরে 6 নামবে, তারপরে কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 5 8 40, 6 8 48, 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গেলে 5 একে 5, 5 8 40। আর আমি হিসাব করব না, ফার্স্টে 515 এসে গেছে মানে এটাই অ্যান্সার হবে, এছাড়া আর কোনোটাই নেই, বোঝা গেল। নেক্সট, একটি দোকানদার একটি জামার উপর 50% ছাড় দেয়, যেখানে অপর একটি দোকানদার 30 + 30 মানে দুবার 30 ক্রমিক ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। দুটি বিলের মধ্যে দামের পার্থক্য 43 হয়, তাহলে জামাটির দাম কত। তাহলে এটা শুধু 50% ছাড়, আর দুটো 30% ছাড় কিসের ডিসকাউন্টের সমতুল্য, -30 -30 মাইনাস প্লাস 30 × 30/100, ঠিক আছে। তার মানে 60 -60 + 9 মানে কত, 51, ঠিক আছে। তাহলে একটা দিচ্ছে 50% ছাড়, একটা দিচ্ছে 51% ছাড়। সে একটু বেশি চালাক, সে দুবার 30% ছাড় দিচ্ছে, ঠিক আছে। লোকে দেখে মনে করবে 60% ছাড়, কিন্তু আসলে এটা 60% ছাড় না, আসলে সে এমআরপির উপরে 51% ছাড় দিচ্ছে। তাহলে ডিফারেন্স কত, 1%-এর। তাহলে 1%-এর ভ্যালু কত, 43 টাকা। 100%-এর ভ্যালু কত, 4300 টাকা। বুঝা গেল, এটা হবে অ্যান্সার। নেক্সট, পরেটা কী আছে, 5 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 7 গুণ। তাহলে 5 বছর আগে -5 ফাদার = সন, পুত্রের বয়সে 7 গুণ। পুত্র যদি 1 হয়, ফাদার হলো 7। 5 বছর পর পিতার বয়স হয় পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 3:1 হবে। কত বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:5 হবে, ঠিক আছে। আচ্ছা, আগে ওদের বয়সটা বার করে নিই। এখানে গ্যাপ কত, 6, এখানে গ্যাপ কত, 2। আমাকে গ্যাপ কী করতে হবে, সবসময় সমান করতে হবে, বয়সের অঙ্কে গ্যাপ সমান করতে হবে। পিতা পুত্রের থেকে যত বছরের বড় থাকবে সারা জীবন তত বছরই বড় থাকবে, ঠিক আছে। তার মানে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 3 9, আর এখানে 3 1 3, ঠিক আছে। এইবার দেখো এরও গ্যাপ সেম হয়ে গেল 6। তাহলে বাড়ছে কত, 7 থেকে 9 হচ্ছে, বা 1 থেকে 3 হচ্ছে, তাই তো। তাহলে 2 ইউনিট বাড়ছে। 2 ইউনিট কত বছরে বাড়ছে না, এদিকে -5 বছর আগে, এদিকে 5 বছর পরে, মানে 10 বছরে বাড়ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 5। তাহলে 5 বছর আগে এটা ছিল 35, আর 5 বছর আগে এটা ছিল 5। তাহলে এখন ফাদারের বয়স কত, 40, আর সনের বয়স কত, 10, ঠিক আছে। এবার আমাকে বলেছে কত বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত 11:5 হবে। এক্স ধরেও করা যায়, 40 + x/10 + x = 11/5 করলেই হয়ে যাবে। বা আমি যদি হিট অ্যান্ড ট্রায়াল মেথড করি, বা যদি অপশান মেথড করি, তাহলে যদি 20 বছর পরে হয়, তাহলে এটা কত হবে, 60/15, তাহলে 11 হবে না, ওপরে তো 60 চলে আসছে। যদি 16 বছর পরে হয়, 56 ওপরে, তাই তো, 56, 11 মাল্টিপল না। যদি 15 বছর পরে হয়, 15 আর 40, 55, এটা হতে পারে 55, আর নিচে হবে কত, 25, 5 দিয়ে কাটলে 5 11 55, 5 5 25, হ্যাঁ এটা হবে। তাহলে অপশান নম্বর সি হবে ঠিক, বোঝা গেল। এইভাবে তোমাদের অপশান থেকে করে পরীক্ষা হলে টাইম বাঁচাতে হবে। নেক্সট, আর এটা কীভাবে তৈরি হবে, নিজে প্র্যাকটিসের মাধ্যমে। নেক্সট, একটি লোন দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করা হয়। যদি চক্রবৃদ্ধি সুদের হার 10% প্রতি বছর হয়, যা প্রতি বছরে সংযোজিত হয়, ঠিক আছে। প্রত্যেক কিস্তির মূল্য এত টাকা হলে কত টাকা সুদ দেওয়া হয়েছিল, ঠিক আছে। ইনস্টলমেন্টের একটি কোশ্চেন, দেখো এটা কীভাবে করতে হয়। চক্রবৃদ্ধি সুদের ইনস্টলমেন্টের ক্ষেত্রে 10%-এর ভ্যালু কত, ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10, মানে 10 থেকে 11 হয়, এটা প্রথম বছরে হয়। দ্বিতীয় বছরে কী হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে স্কোয়ার হয়ে যায়, 10² থেকে 11², ঠিক আছে। যেহেতু 2 বছরে, তার মানে এটা কত, 121। এবার এই একটা হলো আমার ইনস্টলমেন্ট, এটা হলো আমার একটা ইনস্টলমেন্ট, ঠিক আছে। যেহেতু বলা আছে না প্রত্যেক কিস্তির মূল্য কত, তার মানে 11² এটা = 6534, এইটা হয়ে যায় ইনস্টলমেন্ট, ঠিক আছে। এবার যেহেতু প্রতি বছর এক ইনস্টলমেন্ট দেয়, তাহলে ইনস্টলমেন্টটা সমান করতে হবে, মানে এখানেও আমাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 11 দিয়ে গুণ করলে 11 × 10 করলে এটা কত হয়ে যাবে, 110, আর এটা 10² মানে 100। তার মানে আলটিমেটলি প্রিন্সিপালটা হয়ে যাবে 210, আর যে অ্যামাউন্টটা আমি পরিশোধ করলাম টোটাল, সেটা হয়ে যাবে, এখানে হলো 121 টাকা প্রথমে দিলাম, তারপরে আবার 121 টাকা দিলাম, মানে 242 টাকা। তাহলে সুদ দিলাম আমি কত, 32 টাকা, বোঝা গেল। এইভাবে করতে হয়।
আর এই প্রতিটা ইনস্টলমেন্ট কত 11 করে, এই 11 × 11 ইনস্টলমেন্ট সমান করে নিলাম। এইবার এখান থেকে 11² ভ্যালু যদি এত হয় 1 ইউনিটের ভ্যালু বের করলে হয়ে যাবে। তাহলে প্রথমে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে এটা কত হবে 5 × 11 = 55, 10 103, 9 × 11 = 99, 4 4 × 11 = 44। আবার 11 দিয়ে কাটবো, 5 × 11 = 55, 4 4 × 11 = 44। মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 54। তাহলে 32 ইউনিটের ভ্যালু কত 54 × 32, 54 × 32। ঠিক আছে, কীভাবে গুণ করবো তাড়াতাড়ি, এমনি নর্মাল গুণও করা যায় বা এরমভাবেও গুণ করা যায়। ধরো 32-এর নামটা তুমি জানো না, তাহলে কিন্তু 16-র নামটা জানো বা 4 বা 8-এর নামটা জানো, তাহলে প্রথমে 4 দিয়ে আমি এটাকে ছোটো করে গুণ করে নেবো, তারপর 8 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে কত হয় 4 4 16 6, হাতে 1, 4 5 20 আর 21। এবার একে 8 দিয়ে গুণ করবো। ঠিক আছে, 6 8 48-এর 8। আচ্ছা, ইউনিট ডিজিট তো 8 একটাতেই আসছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তবে একবার চেক করে নিই, 6 8 48-এর 8, হাতে 4, 8 একে 8, আর 4 12, 2 হাতে 1, 8 2 16 আর 17। ঠিক আছে, দেখাও লাগতো না, যেহেতু ইউনিট ডিজিট 4 2 8 একটাতেই আসছে, এটাই হবে অ্যান্সার। বুঝে গেল? নেক্সট, কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 7 বছরে 5680 টাকা হয়, 11 বছরে এত টাকা হয়, সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 7 আর 11 মানে 4 বছরে সুদ হচ্ছে কত, এই ডিফারেন্সটা বার করলে 4 বছরের সুদ পেয়ে যাব। 0 8 6 দাও 14, হাতে 1, 6 রেখে 7, 9 দাও 16, মানে 960 টাকা। ঠিক আছে, তাহলে 4 বছরের সুদ হচ্ছে 960 টাকা। এখানে কি আছে সুদ প্লাস আসল, এখানে কি আছে সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল আর সুদ প্লাস আসল যদি বাদ দাও তাহলে আসল আসল তো কেটেই যাবে, তাহলে শুধু কী পাবো, সুদ পাবো। তাহলে 4 বছরের সুদ এত টাকা হলে 1 বছরের সুদ কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও, 240 টাকা। তাহলে 7 বছরের সুদ কত হবে, 7 দিয়ে গুণ করে দাও। এখানে গুণ করার দরকার নেই, সবসময় এরকমভাবে রাখা ভালো, এইভাবে রেখে দাও। সুদের হার নির্ণয় করো, তাই তো। তাহলে 7 বছরে সুদ এত টাকা। আচ্ছা, এটা হিসাব করেই নাও, যেহেতু এখান থেকে আসলটা তাহলে পেয়ে যাবে। 0 4 7 28-এর 8, হাতে 2, 7 2 14, 15 16, 1680 টাকা হলো সুদ। আর এখানে আছে 7 বছরের সুদে আসলে হচ্ছে 5680 টাকা। তাহলে 5680 থেকে 1680 যদি বাদ দিই তাহলে আসলটা পেয়ে যাবো না, প্রিন্সিপালটা পেয়ে যাবো না। প্রিন্সিপাল কত, 7 বছরের সুদে আসলে হচ্ছে 5680 টাকা, আর আমি 7 বছরের সুদ পেয়ে গেলাম 1680 টাকা, তাহলে নিশ্চয়ই 4000 টাকা প্রিন্সিপাল। কোশ্চেনে শুধু সুদের হার না আছে, প্রিন্সিপালও চাইতে পারতো, তখন এটা অ্যান্সার হতো। এবার আমাকে সুদের হার বের করতে হবে, মানে আমাকে বের করতে হবে 4000 টাকার কত বছরে, 7 বছরে কত হারে, ধরো R/100, এটা সুদ হবে কত 1680 টাকা। বা 1 বছরে করলেই হয়ে যেত, 1 বছরে তো 240 টাকা, এরকম করাই লাগতো না, সরি। তাহলে 4000 টাকার 1 বছরে কত পার্সেন্ট হারে সুদ হলো 240 টাকা, বের করলে হয়ে যাবে। কত হবে, 4 4 24, 6% হবে। ঠিক আছে, অ্যান্সার হবে কি 6%। নেক্সট, পরেটা কি আছে, একটি পাত্রে 40 লিটার দুধ ছিল, 4 লিটার দুধ তুলে নেওয়া হলো এবং তার পরিবর্তে সমপরিমাণ জল দেওয়া হলো। এই পদ্ধতি আরও 2 বার করা হলো, এখন পাত্রে কত লিটার দুধ আছে। খুব সহজ অঙ্ক, মিশ্রণের অঙ্ক যাতে সমস্যা হয় আমি চাইলে আলাদা একটা ক্লাস করিয়ে দেবো, খুব সহজ অঙ্ক। দেখো এটা আমি কত সহজে করে দিচ্ছি, তোমাদের যদি ক্লাস চাই মিক্সারের আমাকে কমেন্ট করো। ঠিক আছে, দেখো পাত্রে দুধ ছিল 40 লিটার ফার্স্টে, এবার এখান থেকে 4 লিটার দুধ তুলে নেওয়া হলো। ঠিক আছে, 4 লিটার মানে মিশ্রণের বা দুধের কত অংশ তুলে নেওয়া হলো, ছিল 40, তোলা হলো 4, মানে 1/10 অংশ তুলে নেওয়া হলো না, বলো ঠিক কিনা। তাহলে মিশ্রণে 1/10 অংশ তুলে নিলে মিশ্রণে অবশিষ্ট থাকে কত, নিশ্চয়ই 9/10 অংশ অবশিষ্ট থাকে। এবার তার পরিবর্তে কী করা হলো, সমপরিমাণ আবার জল দেওয়া হলো, মানে আবার 4 লিটার জল দেওয়া হলো। তাহলে মিশ্রণে এখন আবার সেই 40 লিটারই মিশ্রণ থাকলো। আবার কী করা হলো, আবার 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো। আবার 4 লিটার মিশ্রণ তোলা মানে কি, আবার নিশ্চয়ই সেই মিশ্রণেরই 4/40 মানে 1/10 অংশ তোলা হলো। তাহলে প্রতিবার 1/10 1/10 করে তোলা হচ্ছে, কিন্তু প্রতিবার অবশিষ্ট থাকছে কত, মিশ্রণের 9/10 9/10 করে অবশিষ্ট থাকছে। এইটাই আমাকে করতে হবে। তাহলে ছিল আগে 40 লিটার দুধ, প্রথমবার তুললে 1/10 তুলে নেওয়া হলো, থাকলো 9/10। সিমিলারলি পরের বারও 9/10, তারপরের বারও 9/10। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো ফাইনাল কত লিটার দুধ আছে।
শূন্য শূন্য কাটলাম, 9 কিউব কত হয় 729, তাহলে 729-এর সঙ্গে 4 গুণ করলে 4 9 36, 6 হাতে 3, 4 2 8, 11 1 হাতে 1, 4 7 8, তাহলে 29/100 মানে কত 29.16 বা 16। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? আমি কিসের ওপরে টার্গেট করলাম, যে কত অংশ তুলে নেওয়া হয়েছে মিশ্রণে আর কত অংশ থাকছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কী আছে, এটা একটু ডিআই কোয়েশ্চেন আছে। ঠিক আছে, জে কে এল এম এন 5টি কোম্পানির সঞ্চয় ও ব্যয় দেখানো হয়েছে, সেভিংস আর এক্সপেন্ডিচার। বলা যায় সব কোম্পানির গড় সঞ্চয় সব কোম্পানির গড় ব্যয়ের কত শতাংশ। ঠিক আছে, তাহলে আমি গড়টাও কিন্তু বের করবো না, আমি ডাইরেক্ট রেশিও করবো। তাহলে সেভিংসটা কী হবে আগে যোগ করে নিই, 600 আর 1600 কত 2200, 2200 আর 1200 কত হয় 22, 32, 3400, 3400 আর 600, 4000, 4000 আর 800, 4000 আর 800 কত হবে 4800। তাহলে সেভিংস হল 4800। যেহেতু আমি গড় কেন করবো না, যেহেতু ইস্টু করছি নিচেরটা এমনিই কেটে যাবে, যেহেতু অনুপাত বার করছি। এক্সপেন্ডিচার কত হবে হিসাব করো, 200 আর 800 কত হবে 1000, 1000 আর 600 1600, 1600 আর 4 2000, 2000 2000 4000। তাহলে এদের অনুপাতটা বার করতে হবে, 0 0 কাটা, কত দিয়ে কাটা যাবে 8 দিয়ে কাটলে 6 48, 5 40, তাই না? তাহলে এই 6 5-এর কত অংশ বের করতে হবে শুধু আমার, আর কিছু না। তাহলে 6 5-এর কত অংশ, নিশ্চয়ই 120 অংশ বা 120%। হয়ে গেল। নেক্সট কী বলা আছে, সরল করুন, দ্রুত সরল করো। আগে ব্র্যাকেটের কাজ আগে করবে। ঠিক আছে, 4 × 60, 83 থেকে 60 বাদ দিলে 23। ঠিক আছে, আর এখানে 9 9 81, তাহলে 81 প্লাস 23 হয়ে গেল। এটা কত হবে 3 এর 4, 8 আর 2 10, 104 হয়ে গেল। এবার 150 থেকে 104 বাদ দিলে কত থাকে 46। এবার 276/46 করতে হবে, এটা করলে কত থাকে দেখো, 4-এর ঘরের নাম তো যাবে, 4 4 × 24, 2 না 4-এর ঘরে না, 5 4 7 28, 6-এর ঘরে যাবে, তাই না? 6 36, 6 হাতে 3, 4 24, 6 দিয়ে কাটাকুটি যাবে 6 দিয়ে, তাহলে 325 যোগ 6 কত হবে 331 হবে অ্যান্সার। নেক্সট, যদি a = 7.5 ডিগ্রি হয় তাহলে এটার ভ্যালু কত? ঠিক আছে, তাহলে cot 4-এর ভ্যালুটা আগে বের করো। তাহলে 4 × 7.5 কত হবে 4 7 28 আর 4 5 20, 30 cot 30। তাহলে cot 30-র ভ্যালু কত, শুধু √3। আর tan 6-এ, তাই তো, তাহলে 6-এ মানে কত হবে 6 × 7.5 করলে কত হবে 6 7 42 আর 5 30 মানে 45। তাহলে tan 45-এর ভ্যালু কত 1। এবার হিসাব করলে হয়ে যাবে 12.8 × 1/3, 1/3 না, ও 1/√3 × √3 প্লাস 7.2, এটা নিশ্চয়ই 7.2ই হবে। যাই হোক 7.2 × tan 45 মানে 1। ঠিক আছে, এটা √3 কাটা গেল। তাহলে 12.8 আর 7.2 যোগ করলে কত হবে 12 আর 7 19 আর 20, তাহলে অ্যান্সার হবে কত 20। বোঝা গেল? নেক্সট, সরল করো। এটা কীভাবে সিম্পলিফাই করবে দেখো, এদের সবার গ্যাপ কত 4 করে, 7 আর 4 11, 3 আর 4 7, 11 আর 4 15, তাই না? তাহলে আমি কি করব, তোমার এইরকম একটা জিনিস করা যায় কিনা দেখো, 1/3 - 1/7, এটা করলে লসও করলে কত হবে, নিচে 3 × 7 হবে, ওপরে কী হবে 7 - 3 মানে 4 হবে ওপরে। তাহলে আমি 4 দিয়ে ভাগ 1/4 দিয়ে ভাগ করে দিলাম। দেখো এইটা সিম্পলিফাই করলে কি হয়, নিচে তো 7 × 3 হবেই, আর এটা গুণ করলে কত হয় 7 - 3 4, আর নিচে 1/4, তাহলে 4 4 কাটলে আলটিমেটলি 1/3 × 7ই থাকে, তাই না? তাহলে এবার কী করে করবো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে পরের সবকটার গ্যাপ যেহেতু 4 4 করে, তাহলে সবকটারই 1/4 আমি কমন নিয়ে নিলাম। ঠিক আছে, আর এটাকে এরমভাবে বিয়োগ লিখে দেবো। তাহলে এটা কত হবে 1/7 - 1/11 প্লাস ডট ডট ডট। সিমিলারলি এখানে কত হবে 1/899 মাইনাস 1/903। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখো, কোনটা কোনটা কাটছে, এই দুটো ব্র্যাকেটের মধ্যে কোনটা কোনটা কাটছে, এর লাস্টেরটা কাটছে, এর প্রথমটা কাটছে। ঠিক আছে, সিমিলারলি পরের ব্র্যাকেট যদি আমি দিতাম, এর লাস্টেরটা কাটতো, ওর প্রথমটা কাটতো, তাই তো? তাহলে অবশিষ্ট থাকতো কোনটা, এর প্রথমটা অবশিষ্ট থাকতো, আর এর একদম শেষটা অবশিষ্ট থাকতো, এটা কাটতো না। ঠিক আছে, তাহলে এবার এটা সিম্পলিফাই করবো, 1/4 বাইরে রয়েছে, আর এখানে 1/3 - 1/903। ঠিক আছে,
এবার এটা সিম্পলিফাই করলেই হয়ে যাবে 1/4, এটা লসাগু করলে কত হবে 903, কত হবে 3 × 9, 301 - 1, ঠিক আছে। 301 - 1 মানে কত, ওপরে হয়ে যাচ্ছে 300 আর নিচে হয়ে যাচ্ছে 903, ঠিক আছে। 3 দিয়ে যদি কাটতাম হতো কত 100, আর এখানে 3 দিয়ে কাটলে 301, একটু গিজিমিজি হয়ে যাচ্ছে বুঝতে পারছি। 4 দিয়ে 100কে কাটলে কত হতো 25, তাহলে 25/301 হতো অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে নেবে, অসুবিধা নেই। কী দেখতে হবে, এদের গ্যাপ কত, এদের গ্যাপ দেখছো সব কটায় 4 4 করে গ্যাপ, তাহলে কী করবো 1/4 দিয়ে গুণ করে দেবো বা 4 দিয়ে ভাগ করে দেবো, করে এরকম বিয়োগ আকারে লিখে দেবো। তাহলে দেখবে এই যে এইটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, এটা লসাগু করলে যে ওপরে যে 4টা আসছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, বুঝে গেল। নেক্সট পরেরটা কী আছে, একটি পরীক্ষায় রোহিত 30% নম্বর পেল এবং 5 নম্বরের জন্য ফেল করলো, অন্য একজন 40% নম্বর পেল এবং ন্যূনতম 5 নম্বর থেকে 10 বেশি হলো, 5 নম্বর কত, তাহলে 30% মার্কস 5 নম্বরের জন্য ফেল করলো মনে হতো, আর 5 বেশি পেলে পাস করে যেত। আর 40% নম্বর পেলো, 10 নম্বর বেশি পেয়েছে মানে এর থেকে 10 কম পেলেও পাস করে যেত, তাহলে পাস মার্কস সমান হয়ে গেল, তাই না। এটা শুধু 30% লিখলাম, কিন্তু এটা কি মনে রাখবে যে টোটাল নাম্বারে 30%, আমি ইচ্ছা করে লিখলাম, ঠিক আছে। তাহলে এই গ্যাপটা কত, 30 থেকে 10, 40 থেকে 10 বাদ দিলে 30, তার মানে টোটাল নাম্বারের 10%, সেটা কিসের সঙ্গে সমান, এই 10 এপাশে চলে আসবে 15 নম্বরের সঙ্গে সমান। তাহলে টোটাল নাম্বারে 10% যদি 15 নম্বরের সঙ্গে সমান হয়, তাহলে টোটাল নাম্বারটা কত, নিশ্চয়ই 150 নম্বর। তাহলে পরীক্ষা হয়েছে কত নম্বর, 150 নম্বর। এখন আমাকে কী চেয়েছে, 5 নম্বর কত, তাহলে পেয়েছে 30 নম্বর, ফেল করেছে 5 নম্বরের জন্য, তাহলে 150 30% কত, 150 10% কত হয় 15, 30% কত 3 15 45, 5 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে আর 5 নম্বর যদি বেশি পেতো তাহলে পাস করতো, তাহলে নিশ্চয়ই 5 নম্বর কত 50, ঠিক আছে। অ্যান্সার হবে এ। এবার এটাও বলতে পারতো যে 5 নম্বর কত পার্সেন্ট বা কত নম্বর পেলে পাস করবে, সেটাও চাইতে পারতো, তখন 50 150 কত পার্সেন্ট, 30%, তাই তো। 50 150 না 30% না, 50/150 করলে হয়ে যেত 33.33%, মানে 1/3, তাই তো। আচ্ছা নেক্সট, ও হয়ে গেল শেষ, ও ঠিক আছে শেষ হয়ে গেছে। ঠিক আছে, লাস্টে বললো থ্যাংক ইউ, আশা করছি খুব ভালো লাগলো ক্লাসটা। এখানে যে সমস্ত জিনিসগুলো শেখানো হলো সেগুলো তোমরা নেক্সট মক টেস্টে কাজে লাগাবে, যে অপশান থেকে কী করে করা যায়, ঠিক আছে। মানে যতটা সম্ভব চেষ্টা করবে সময় বাঁচানোর। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।